প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আজকে মূলত আমরা কথা বলবো হাম রোগ নিয়ে। সারা বাংলাদেশ আজকে যে রোগটি নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত সেটি হচ্ছে হাম রোগ। তো এই বিষয়টি নিয়ে আজকে আমরা খোলাখুলি আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার তাপস চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। হাম রোগটি আসলে কি এবং কেন এটি এই মুহূর্তে সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ মা বাবাদের কাছে? প্রথমত হচ্ছে যে মিজেলস, যেটাকে আমরা বৈজ্ঞানিক বা ইংরেজি ভাষায় বলি, আর এই রোগের বাংলা হচ্ছে যেটা আমরা হাম বলি আমাদের দেশীয় ভাষায়। হাম রোগটি একটি সময় মহামারী ছিল, যেটি আমাদের নিয়মিত ইপিআই টিকাদান কর্মসূচির কারণে অলমোস্ট বলা যায় একদম জিরোর কাছাকাছি চলে এসেছিল, এবং হাম রোগের ওভাবে করে রোগী আমরা খুব একটা পেতাম না। কিন্তু রিসেন্টলি একটা আউটব্রেক হয়েছে, যে আউটব্রেকে দেখা গেছে যে মিজেলস প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চাদের হচ্ছে। মিজেলস হচ্ছে মূলত একটি ভাইরাস বাহিত রোগ। আচ্ছা। এবং এই ভাইরাসটি এত সংক্রামক, খুব সহজেই এটি একজন শিশু থেকে আরেকজন শিশুর কাছে ট্রান্সমিট হতে পারে। মূলত সর্দি কাশির মাধ্যমে যে ড্রপলেট অ্যারোসল উৎপন্ন হয়, সেই সর্দির যে লালা সিক্রেশন বা ওগুলোর মাধ্যমে মূলত এই রোগটি ছড়ায়। একটি শিশু যদি আরেকটি শিশুর সংস্পর্শে আসে, এই রোগটি ছড়াতে পারে। তাই এটি খুবই কন্টাজিয়াস। দেখা যায় যে আপনার ঘরে যদি একটি শিশু আক্রান্ত হয়, অন্য শিশুরা সেক্ষেত্রে আক্রান্ত হতে পারে। ভ্যাকসিনেটেড থাকলে সাধারণত আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যায়। যারা ভ্যাকসিনেটেড নয় তাদের এই ঝুঁকিটা সবচেয়ে বেশি থাকে। শিশুদের ক্ষেত্রে মা বাবারা বা আমরা যারা অভিভাবক আছি, আমরা কিভাবে বুঝবো যে তার হাম হয়েছে? লক্ষণটা কি, মানে কি ধরনের লক্ষণ হলে আমরা বুঝতে পারবো? হামের লক্ষণ মূলত প্রথম দিকে হামের যে লক্ষণ আসে সেটি হচ্ছে জ্বর, সাথে সর্দি অর্থাৎ নাক দিয়ে পানি পড়া, আর হচ্ছে কাশি হতে পারে, যেটাকে আমরা কফ কারাইজা বলি আমাদের ভাষায়। এর সাথে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি দেখলে অবশ্যই গুরুত্ব সহকারে মিজেলস হিসাবে আমাদের চিন্তা করতে হবে, সেটি হচ্ছে র্যাশ। আচ্ছা। সাধারণত হামের র্যাশ একটি লাল দানাদার একটা র্যাশের মতো আমাদের চামড়ার ঠিক উপরিভাগে দেখা যায়, এবং এটি সাধারণত প্রথম দিকে মুখে আসে। আচ্ছা। মুখে শুরু হবে, কপাল থেকে মুখে, এবং আস্তে আস্তে এটি শরীরের নিচের দিকে নামতে থাকবে। একটা সময় হচ্ছিল যে পেট এবং পিঠ, এরপরে পা পর্যন্ত যেতে পারে। আচ্ছা। র্যাশের এই ধারাবাহিকতা যদি কোনো মা দেখেন, সাথে যদি জ্বর থাকে, সর্দি থাকে, কাশি থাকে, অবশ্যই এটিকে মিজেলস হিসেবে দেখতে হবে। আচ্ছা। মূলত আমাদের একটি গাইডলাইন আছে, যেটিকে আমরা একটা টুল হিসেবে নিয়েছি। একদম আমাদের হেলথ ওয়ার্কাররাও এটাকে বলে IMCI, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। এখানে মূলত মিজেলসকে 3টি ভাগে ভাগ করেছে। আমি যেটা বলেছি এটি হচ্ছে শুধু মিজেলস। আচ্ছা। কিন্তু এর সাথে যদি তার আই কমপ্লিকেশন থাকে, অর্থাৎ যদি চোখ দিয়ে পানি পড়া থাকে, যেটাকে আমরা কনজাংটিভাইটিস বলি, চোখ লাল হয়ে যাওয়া, আর যদি মুখে ক্ষত হয়, মুখের ভেতরে আলসারেশন হয়, তাহলে এটাকে আমরা বলি যে মিজেলস কমপ্লিকেটেড উইথ মাউথ আলসার অথবা হচ্ছিল আই কমপ্লিকেশন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি কোনো ডেঞ্জার সাইন থাকে, অর্থাৎ মিজেলসের কারণে কিন্তু এনকেফালাইটিস হতে পারে, অর্থাৎ মস্তিষ্কের এক ধরনের অসুখ হতে পারে আমাদের ব্রেইনের। তখন হচ্ছিল যে বাচ্চার খিঁচুনি হতে পারে, বাচ্চা অজ্ঞান হয়ে যেতে পারে, অচেতন হতে পারে, এছাড়া নিউমোনিয়া হতে পারে। এরকম যদি কমপ্লিকেটেড হয়, তখন আমরা এটাকে বলি সিভিয়ার কমপ্লিকেটেড মিজেলস। মূলত যেটা মিজেলস সেটা ঘরে চিকিৎসা করা যায়, আর যেটা হচ্ছে মিজেলস উইথ আই কমপ্লিকেশন, সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, ভিটামিন এ ক্যাপসুল খেতে হবে, প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক লাগতে পারে। আর হচ্ছে সিভিয়ার কমপ্লিকেটেড অবশ্যই সেটা হাসপাতালে ম্যানেজ করতে হবে। তো হঠাৎ করে সারা বাংলাদেশে বেশিরভাগ হাসপাতালগুলোতে, বিশেষ করে আপনার ঢাকার বাইরে জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর শিশুরা আক্রান্ত হচ্ছে। তো এই সময়টাতে এসে এটা কি মানে বিশেষ কোনো সময় যে এই সময়টাতে এসে আক্রান্ত হচ্ছে, নাকি অন্য কোনো কারণ? না, এটা আসলে দেখুন, অনেকগুলো বিষয় এখানে আসছে, কতগুলো ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা হচ্ছে। বলছে যে ভ্যাকসিনেশনের অপর্যাপ্ততা থেকে এটা হচ্ছে। মূলত রিসেন্ট 1.5 ইয়ার্সে কিছু জটিলতা ছিল। আচ্ছা। যার কারণে হচ্ছিল সেই জটিলতাগুলো মাঠ পর্যায়ে কর্মীরা যে টিকাদান কর্মসূচি আমরা ইপিআইটা আমরা দেখা যাচ্ছে টাইমলি অনেক সময় কন্ডাক্ট করা যায়নি। ভ্যাকসিন শর্টেজ কিছুটা ছিল, এটা একদম অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ আমি পেডিয়াট্রিশিয়ান, আমার কাছে অনেক মারা এসে বলতো যে আমার বাচ্চা তো আজকে ডেট ছিল, দিতে পারি না, এটা পরে দেওয়া যাবে কিনা, এরকম অনেক বাচ্চা আমি দেখেছি। তো সেখানে একটা ভ্যাকসিনেশনের শর্টেজের কারণে এই ভাইরাসের মানে প্রবণতাটা বেড়েছে, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা এখন মনে করি আউটব্রেকের কারণ, সেটা হচ্ছে আমাদের সচেতনতার অভাব। আচ্ছা। আমরা দেখা যাচ্ছে যে মিজেলস হলে আমরা মিজেলসের প্রথম জিনিস কি সেটা আগে জানতে হবে, কারণ এটা একটা কন্টাজিয়াস, খুবই সংক্রামক। তাই আপনার বাচ্চার মিজেলস হওয়ার সাথে সাথে সে বাচ্চাটিকে আইসোলেট করতে হবে।
আচ্ছা। আপনারা জানেন আমাদের রামগড় হাসপাতালে আমরা সম্প্রতি এই গত 2 দিন আগেই আমরা একটা আইসোলেশন ওয়ার্ড করেছি আলাদাভাবে শুধুমাত্র মিজেলসে আক্রান্ত বাচ্চাদেরকে। আচ্ছা। তো আমাদের যেটা হচ্ছে, আমাদের বেশিরভাগ জনগোষ্ঠীরাই হচ্ছে যে প্রত্যন্ত লেভেলে যাদের কাছ থেকে চিকিৎসা সেবা নিচ্ছে তারা উপসর্গ ভিত্তিক চিকিৎসা করে দিচ্ছে ঠিকই, কিন্তু তারা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করতে পারছে না। যার কারণে একটি বাচ্চা আক্রান্ত হওয়ার পরে তাকে মিজেলস হিসেবে আইডেন্টিফাই করে আইসোলেট করার যে বিষয়টা সেটা হচ্ছে না। ওই বাচ্চাটি দেখা যাচ্ছে অন্যান্য বাচ্চাদের সাথে মিশছে, যার কারণে এই রোগটি খুব দ্রুত স্প্রেড করে যাচ্ছে। আমাদের এখন যেটা করতে হবে, আপনার এই ভিডিওর মাধ্যমে আমি আশা করব যে মানুষ এখন অন্তত পক্ষে যদি জেনে থাকে যে এটি সংক্রামক রোগ, আপনার বাচ্চার যখনই মিজেলস হবে আপনি চেষ্টা করবেন যে আপনার বাচ্চাকে আইসোলেট রাখার। আপনার ঘরে যদি একজন শিশুর পরিবর্তে যদি 3 জন শিশু থাকে, বাকি 2 জন শিশুকে আইসোলেট করে রাখতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, ভ্যাকসিনেশনের যে কথা বলছেন আপনি, যে টিকাদানের যে বিষয়টা, এটা নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে আপনি জানেন। তো ধরেন কোনো শিশু হয়তো তার মা বাবা ভুলে গিয়েছিল, টিকা দিতে পারেনি, অথবা ধরেন টিকার অপ্রতুলতা ছিল, যে কোনো কারণে টিকা যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু এমআর ভ্যাকসিনের একটা ক্যাম্পেইন করে মাঝে মাঝে, যদিও আমাদের একটা রেগুলার অ্যাক্টিভিটিস আছে, সেটি হচ্ছে 9 মাস বয়সে এবং 15 মাস বয়সে, যেটা আমাদের ইপিআই কার্ডে ওটার আছে, ওটা নিয়মিত পায়। কোনো বাচ্চা যদি কোনো কারণে সেই ডোজ মিস করে, তাহলে সেই ক্ষেত্রে যে এমআর ক্যাম্পেইনটা হয় প্রায় বছরে বা 2 বছরে একবার করে আমরা এমআর ক্যাম্পেইন হতে দেখি, তখন আমাদেরকে সেই এমআর ক্যাম্পেইন অনুযায়ী মিজেলস ভ্যাকসিনেশন করে নিতে হবে। এরকম অনেক সময় হয়, হঠাৎ করে ক্যাম্পেইন হলে অনেক মা বাবাই আমাকে ফোন করে যারা পরিচিত, যে ভ্যাকসিন দেওয়াটা ঠিক হবে কিনা। আমি মনে করি মানে প্রিভেনশনের চেয়ে আর ভালো কিছু আসলে নাই। এই আউটব্রেকটা আমরা চাইলে কমাতে পারবো শুধুমাত্র প্রিভেনশনের মাধ্যমে। আমি 9 মাস 15 মাস বয়সে যাদের ভ্যাকসিনেশনের এখনো সুযোগ আছে তাদেরকে বলবো গুরুত্ব দিয়ে ভ্যাকসিনেট করা। আর যাদের ভ্যাকসিনেশন হয়নি, এই যে আমাদের রিসেন্টলি কাল থেকে একটি ভ্যাকসিনেশন সরকার রবিবার থেকে শুরু হবে, সেটিতে যাতে সবাই সাড়া দিয়ে যাতে তাদের বাচ্চাদের ভ্যাকসিনেশন কমপ্লিট করে নেয়। তো এই ক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি যে হাম নিয়ে একটা ভয় আছে, সবার মধ্যে আতঙ্ক আছে, হামে কিন্তু শিশু মারা যাওয়ার ঘটনা ঘটে। তো এখন বাংলাদেশে যে অবস্থাটা বর্তমানে, সেই ক্ষেত্রে এই পর্যায়ে যাওয়ার আগে পিতামাতাদের আসলে কি করা উচিত বলে মনে করেন? প্রথমত হচ্ছে মিজেলস যেহেতু এখন একটি আতঙ্কের নাম হয়েছে, আমি মা বাবাদেরকে অনুরোধ করব যাতে তাদের বাচ্চার যদি মিজেলসের এই ধরনের কোনো লক্ষণ দেখে, জ্বর, সর্দি, কাশি এবং সাথে যদি র্যাশ থাকে, অন্তত পক্ষে একজন পেডিয়াট্রিশিয়ানের সাথে তার যাতে অন্তত যোগাযোগ হয়। যেখানে পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ থাকবেন না, সেখানে অন্তত আমাদের যারা এমবিবিএস রেজিস্টার্ড ফিজিশিয়ানরা রয়েছেন তাদের যাতে একটু পরামর্শ নেয়। প্রথমত আপনি যেটা বলেছেন, মিজেলসের কিন্তু কমপ্লিকেশন আছে, সেই কমপ্লিকেশনগুলো মূলত কমানোটাই আমাদের মূল লক্ষ্য। মিজেলসের প্রথম যেটা কমপ্লিকেশন সেটা হচ্ছে আইতে একটা ইনভলভমেন্ট হয়, আমাদের যে কর্নিয়া আছে কর্নিয়াল ক্লাউডিং হয়, এটা কর্নিয়া এরোশন হয়ে যেতে পারে, রাতকানা হতে পারে। এই জন্য আমরা মিজেলসে ভিটামিন এ দেওয়ার একটা বিধান রয়েছে। তাই আপনার যখনই অভিভাবকরা মনে করবেন যে বাচ্চার মিজেলস হয়েছে, আমাদের কাছে আসলে আমরা প্রথম কাজ যেটা করি, বাচ্চাকে অবশ্যই ভিটামিন এ দিয়ে দেই। আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চার অনেক সময় ওরাল আলসারেশন হতে পারে, সেটা আমরা লোকাল কিছু ট্রিটমেন্ট দিই। মিজেলসের কারণে দেখা যায় যে শরীরে যখন খুবই এক্সটেন্সিভ ইনফেকশন হয়, আমাদের যেহেতু এনভায়রনমেন্টে প্রচুর ব্যাকটেরিয়া থাকে, সেকেন্ডারি ইনফেকশনের একটা প্রবণতা থাকে, সেক্ষেত্রে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক দিই, যদিও এটা একটি ভাইরাল ডিজিজ, বাট সেকেন্ডারি ইনফেকশনে অ্যান্টিবায়োটিক দিতে হয় যাতে এটা কমপ্লিকেশন না বাড়ে। কারণ যদি এটা না করি কি হবে, বাচ্চার নিউমোনিয়া হওয়ার একটা ঝুঁকি থাকে, বাচ্চার এনকেফালাইটিস হওয়ার একটা ঝুঁকি থাকে। তাই আমরা চাই যে এই ধরনের সমস্যাগুলো, এনকেফালাইটিস, নিউমোনিয়া হলে আমরা ওই বাচ্চাটিকে হয়তো লস করতে পারি। তাই আমরা চাই না যে কোনো বাচ্চা আমাদের চিকিৎসার অভাবে মারা যায় বা আমাদের অসচেতনতার কারণে মারা যায়। তাই এই বিষয়গুলোকে মাথায় রাখার জন্য আমি অবশ্যই অভিভাবকদেরকে রিকোয়েস্ট করব, আপনার কাছে যদি কোনো শিশু বিশেষজ্ঞ থাকে তাকে একবার আপনি ফলো আপ করেন, আর যদি উনিও না থাকে তাহলে আপনি একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান, এমবিবিএস করেছেন এমন একজন ফিজিশিয়ানকে আপনি অন্তত পক্ষে দেখান। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, বিশেষ করে আমি মা বাবাদেরকে বলবো যারা এই মুহূর্তে তাদের শিশুদের নিয়ে খুব আতঙ্কগ্রস্ত আছেন,
ডাক্তার আমাদেরকে যে বিষয়ে পরামর্শ দিয়েছেন সেটা যদি আমরা পুরোপুরি মেনটেন করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়াটার দিকে বেশি মনোযোগ দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় দর্শক, আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে ঘরোয়াভাবে আপনারা যেহেতু অনেকের হাসপাতাল দূরে, বিশেষ করে পাহাড় অঞ্চলে আপনারা জানেন যে তাৎক্ষণিকভাবে শিশুদেরকে নিয়ে আসা একটু কঠিন ব্যাপার। সেই ক্ষেত্রে দর্শকদের প্রশ্ন ছিল যে আমরা তাৎক্ষণিকভাবে যদি বুঝতে পারি যে হ্যাঁ এ ধরনের সমস্যা হচ্ছে, হামজাতীয় সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে তারা প্রাথমিকভাবে কি করতে পারে ঘরে? দেখুন, মিজেলসের চিকিৎসা যে শুধু চিকিৎসককেই করতে হবে তা কিন্তু না। যদি সেটা চিকিৎসককে করতে হতো তাহলে সেটা আইএমসিআইতে ক্লাসিফাই করা হতো না। আইএমসিআইটা মূলত চিকিৎসক, আমাদের মতো শিশু বিশেষজ্ঞদের জন্য করা নয়। জি। এটি মূলত করা হচ্ছে একদম প্রত্যন্ত লেভেলে যারা হেলথ ওয়ার্কার, অর্থাৎ যারা ডাক্তার নয় কিন্তু স্বাস্থ্যসেবার সাথে জড়িত, তাদের জন্য একটা টুল কিট। তো আমি অবশ্যই মাদেরকে বলবো যে যদি আপনারা এমন অঞ্চলে থাকেন যেখান থেকে একজন চিকিৎসকের কাছে যাওয়াটা কঠিন, প্রথমত জ্বর, সর্দি, কাশি, র্যাশ এবং যদি এটা মিজেলস আপনার সন্দেহ হয় যে এটা মিজেলস, আমি যে লক্ষণগুলো বলেছি এগুলোর সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই আপনি আপনার বাচ্চাকে জ্বর, সর্দি, কাশির জন্য উপসর্গ নিবারণের ওষুধ আপনি খাওয়াবেন, কিন্তু পাশাপাশি অবশ্যই আপনি ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়াবেন। ভিটামিন এ ক্যাপসুল আমাদের বেসরকারিভাবে পাওয়া যায়। এটি দুটো ফর্মুলায় খুব একটা পপুলার, যেটা 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট পাওয়া যায় আর একটা 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট পাওয়া যায়। যদি বাচ্চার বয়স 6 মাস থেকে 1 বছরের ভিতরে হয় আমরা 50,000-এর একটি ক্যাপসুল আজকে এবং আগামীকাল। আর যদি বাচ্চার বয়স 1 থেকে 2 বছর হয় আমরা 50,000-এর 2টি ক্যাপসুল আজকে এবং আগামীকাল। আর যদি 2 বছরের পরে হয় তাহলে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটের আজকে একটি, কালকে একটি, এভাবে করে আমরা ভিটামিন এটা যাতে কমপ্লিট করে রাখবো, যাতে আমাদের বাচ্চাদের রাতকানা রোগ বা ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে আমাদের আই কমপ্লিকেশন না হয়। খুব সুন্দর বলেছেন। সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে শিশু বেসিক্যালি এই রোগে, বিশেষ করে হামে আক্রান্ত শিশুদের বয়স সীমার কোনো ডেটা আপনার কাছে আছে কিনা, যে কারা বেশি আক্রান্ত? হামে আক্রান্ত বড়রাও হতে পারে এবং মিজেলসের অনেক কেস কিন্তু এখন মেডিকেল কলেজগুলোতে অ্যাডাল্ট পেশেন্ট আসছে। যেহেতু আমরা সবসময় সবার সাথে কানেক্টেড থাকি, আমার ছোট ভাইও মেডিসিন ডিপার্টমেন্টে ট্রেনিং করছেন, তো সেও আমাকে জানালো কিছুদিন আগে একটি তরুণ ছেলে আক্রান্ত হয়েছেন। আমি আমার চেম্বারে 6 বছর 7 বছর বয়সের বাচ্চাদেরকেও পেয়েছি। এটার পিছনে একটি কারণ হচ্ছিল যে ভ্যাকসিনেশন এখন আমরা 100% কভার করতে পারছি না, কারণ আমাদের জনগণের মধ্যে ভ্যাকসিনেশন নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়। যে কোনো আপনি রিসেন্টলি টাইফয়েড ভ্যাকসিনেশনের সময় দেখেছেন অনেকেই ভ্যাকসিনেশন করে প্রচারের পাশাপাশি অপপ্রচারের কারণে। তো এটা একটা কারণ ছিল। আরেকটা হচ্ছিল যেহেতু অনেক বেশি সংক্রামক ব্যাধি, আর যেহেতু এটা ভাইরাস দিয়ে হওয়া রোগ, ভাইরাস কিন্তু যে কোনো সময় নিজের পরিবর্তন করে সে সংক্রমণের ধারাকে আরো বেগবান করতে পারে। তো যার কারণে এই সমস্যাটা যে কোনো বয়সের বাচ্চাদের হতে পারে, যে কোনো বয়সের। দর্শক, এটা গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন আমরা জেনে নিলাম, সেটা হচ্ছে আমরা অনেকেই হয়তো চুপচাপ বসে আছি যে না, শিশুদের ক্ষেত্রে বিশেষ করে ছোট ছোট বাচ্চা যারা অত সদ্য নবাগত শিশু যারা আছে তারা হয়তো আক্রান্ত হচ্ছে, বিষয়টা এমন না। আমরা জানতে পারলাম যে বড়রা আক্রান্ত হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে বিষয়টি খুবই সময় উপযোগী ছিল, আপনি এমন একটি বিষয় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আসলে আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভালো থাকবেন। দর্শক, আমাদের সাথে থাকবেন। পরবর্তী অনুষ্ঠান নিশ্চয়ই অন্য কোনো ডাক্তার, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।